হাদির ওপর গুলির পরদিন যমুনায় ৩ রাজনৈতিক দল আওয়ামী লীগকে ফেরানোর অপচেষ্টা প্রতিহতের ডাক। আওয়ামী লীগকে যাতে কোনো সুবিধা করে না দেয় এই ব্যাপারে আমরা সকলে ঐক্যমত পোষণ করেছি। ফ্যাসিবাদ বিরোধী, সন্ত্রাস বিরোধী জাতীয় ঐক্যটা দেখাতে চাই, এটাই হবে আমাদের শক্তি। এখনো সংকটাপন্ন ওসমান হাদি, এক হামলাকারী শনাক্ত, আরও অর্ধশতক প্রার্থী হুমকিতে শঙ্কা রাশেদের। যে কয়েকজন ব্যক্তিকে আওয়ামী লীগ টার্গেট করেছে তার ভিতরে আমাদের ওসমান হাদি ভাই কুমাই রয়েছে। আগামীকাল হয়তো আমার পালা, আপনার পালা। 7 ঘন্টা ধরে পুড়ছে বাবুবাজারের ভবন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের 20 ইউনিট, 45 জনকে উদ্ধার। 17 বছর পর তারেক রহমানের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের অপেক্ষা, সারা দেশে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজনীতির মাঠে যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তাদের প্রতিহত করতে হবে, আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা ভোট চায়নি তারাই ওসমান হাদির ওপর হামলা করেছে। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন বিএনপি, জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। শনিবার দুপুরে সরকার প্রধানের বাসভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। আলোচনা হয় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। ওসমান হাদির স্বজনরাও প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। এদিকে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলগুলোর নেতারা। তাদের সবাই বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট করা যাবে না। আমরা জানি নির্বাচনে রাজনীতিতে আমরা প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বিতা করব, একে অন্যের বিরুদ্ধে হয়তো বলবো, কিন্তু সেটা যাতে কখনোই একটা সীমাকে অতিক্রম না করে এবং আওয়ামী লীগকে যাতে কোনো সুবিধা করে না দেয় এই ব্যাপারে আমরা সকলে ঐক্যমত পোষণ করেছি। ফ্যাসিবাদ বিরোধী, সন্ত্রাস বিরোধী জাতীয় ঐক্যটা দেখাতে চাই, এটাই হবে আমাদের শক্তি। আমরা এই জাতীয় যে কোনো রকমের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না, তবে সরকারের দায়িত্ব আছে, রাজনৈতিক দলসমূহের দায়িত্ব আছে, জনগণের সচেতনতা জরুরি। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী তাহিদুল ইসলাম। তাহিদ এখন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। তাহিদ, আমরা শুরুতেই খবরে যেমনটি জানলাম যে 3 রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। বৈঠকে বিভিন্ন দাবি দাওয়া তারা তুলে ধরেছেন। এছাড়াও তারা কি বলেছেন, কি তথ্য আছে আপনার কাছে? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল শুক্রবার জুমার নামাজের পরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর গুলির ঘটনার পরে আজকে শনিবার সকাল 11টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জামায়াত ইসলাম, এনসিপি ও বিএনপি। এছাড়া এই বৈঠকে অংশগ্রহণ করেছেন হাদির পরিবার। তারা বের হয়ে, যদিও জামায়াত ইসলাম মিডিয়ার সঙ্গে কথা বলেননি, এনসিপি এবং বিএনপি কথা বলেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এই যে ওসমান হাদির উপরে গুলি করা হয়েছে, এটা শুধু ওসমান হাদির উপরেই গুলি না, এটা পুরো বাংলাদেশের উপর আঘাত হানা হয়েছে। তারা এই বৈঠকে আবার পুনরায় প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্যাসিবাদ বিরোধী, আওয়ামী লীগ বিরোধী পতিত যে স্বৈরাচার ভারতে পালিয়ে গেছেন তাদের বিরুদ্ধে সবাই আবারও ঐক্যমত্য থাকার এখানে প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া নাহিদ বলেছেন, রাজনীতির যেহেতু সবাই রাজনীতি করে, রাজনীতির মাঠে একে অপরের বিরুদ্ধে কথা বলবেন, নিজের দাবি দেওয়া মতামত তুলে ধরবেন, কিন্তু কোনোভাবেই যাতে রাজনীতির মাঠে আবার অংশ নিতে না পারে আওয়ামী লীগ সহ পতিতরা, সেই বিরুদ্ধে আবার সকলে ঐক্যবদ্ধ থাকবে। সকলে ঐক্যবদ্ধ না থাকলে এমন ঘটনা ঘটতেই থাকবে। এছাড়া বলেছেন যে ভারতের সরাসরি সহযোগিতায় আওয়ামী লীগ এমন কোনো ঘটনা ঘটাতে পারেন না। তিনি আরও একটি দাবি জোরালোভাবে জানিয়েছেন যে ভারতের যে বাংলাদেশে যে নিযুক্ত রাষ্ট্রদূত আছেন তাকে তলব করে এর জবাবদিহির কথা জানিয়েছেন যে আওয়ামী লীগ। এছাড়া বলেছেন, যদি বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক করতে হয় তাহলে কিন্তু ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে তারপরে সম্পর্ক করতে হবে। তো এই ছিল যমুনার সামনে থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। তাহিদ, আপনাকে ধন্যবাদ। এদিকে সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। না, ইগনোর করা হয় নাই। আপনারা বলেন তো আমরা তো গ্রেফতার করেছি, বাট জামিন দেওয়ার ক্ষমতা তো আদালতে। আবার তাদের আমরা ধরার চেষ্টা করতেছি, আবার তাদের আইনি আওতায় নিয়ে আসা হবে। এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা একটা ছোট্ট একটা কমিটি করে দিছি।
ওই কমিটি অ্যাসেস করে তারপরে তারা ব্যবস্থা করবে। একটা প্রশ্নের উত্তর দিবে। এটা নামায় নেন। হ্যাঁ, তো ওই অবৈধ অস্ত্র সংক্রান্ত, হ্যাঁ, আর দ্বিতীয় কোশ্চেনটা হলো যেটা হলো বিপিআর বিদ্রোহ সংক্রান্ত স্বাধীন তদন্ত কমিশনের তদন্ত প্রতিবেদনে ওখানে আপনার নাম এসেছে এবং আইনজীবী মহোদয়। আপনি মিথ্যা কথা বললেন, আমাদের কোনো নাম আসে নাই। আপনার নাম এখানে এসেছে যে আপনি যখন আপনি কিভাবে জানলেন? এটা মিথ্যা কথা আপনি এখানে প্রচার করেন কেন? আপনি কিভাবে জানলেন? আমরা তদন্ততে ছিলাম, এইটা বলবেন। উল্লেখ করা আছে যে সেনাবাহিনী তো আপনি শোনেন, আপনারা যে শোনেন, আপনারা যেটা পড়েন একটু ডিটেল পড়েন, না পড়ে প্রশ্ন করেন না। আর এটা এখন পর্যন্ত কিন্তু আমাকে পাবলিশড হয় না। আমি ওই আজকে এটার ব্যাপারে আলাপ করেন। এটা তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি নেওয়া আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। দর্শক, সচিবালয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা এতক্ষণ তার বক্তব্যে ছিলাম। রাজধানীর এভার কেয়ারে এখনো সংকটাপন্ন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি। হাসপাতালে দেখতে এসে গণ অধিকার পরিষদের রাশেদ খান জানান, শুধু হাদি নয়, নির্বাচনকে সামনে রেখে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ সরকার। অস্থিরতার জন্য প্রতিবেশী দেশ ভারতের সমালোচনা করেছেন হাসনাত আব্দুল্লাহ। ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে গুলি করা একজনকে শনাক্ত করেছে পুলিশ। মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল থেকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখানেই আছেন নিবিড় পর্যবেক্ষণে। হাদির চিকিৎসার খোঁজ খবর নিতে শনিবার সকাল থেকে এভার কেয়ারের সামনে ছিল বন্ধ রাজপথে সহযোদ্ধাদের ভিড়। এ সময় গণ অধিকার পরিষদ ও মঞ্চ 24 এর নেতারা জানান, নির্বাচনকে সামনে রেখে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ। এর প্রথম ভুক্তভোগী হাদি। যে হামলা হয়েছে সে হামলা হচ্ছে বাংলাদেশের উপর হামলা, সে হামলা হচ্ছে জুলাইয়ের উপর হামলা। জুলাই পরবর্তী বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের নেতারা আহত হবে, তাদেরকে গুলি করা হবে, এটি বাংলাদেশের একজন জনগণ প্রত্যাশা করে না। নির্বাচনকে কেন্দ্র করে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে। এবং তার অংশ হিসেবে গতকাল আপনারা দেখলেন যে কিভাবে একদম কাছ থেকে টার্গেট করে ওসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে এবং তারা সেটি বাস্তবায়ন করেছে। শুক্রবার দুর্বৃত্তর গুলিতে গুরুতর আহত হন ঢাকা 8 আসনে সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি। সিসিটিভির ফুটেজে হামলাকারীদের চেহারা শনাক্ত করেছে ডিএমপি। সেই সঙ্গে নজরদারিতে থাকা ব্যক্তিদের যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনার বাই দিস টাইম নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিছি। প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। এদিকে হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে রাজধানীর শাহবাগে নাগরিক প্রতিরোধ সমাবেশ করে হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ। ভারতের সমালোচনা করে এ সময় কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশে কোনো স্পেস হবে না, সে যেই নামে থাকুক না কেন, ওসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। জুলাই অভ্যুত্থানের রাজপথের সৈনিকদের রক্ষায় সরকার ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ওসমান হাদির উপর হামলার ঘটনায় নাগরিক সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ। শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ লাবনী। লাবনী, ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে বক্তারা কি বলছেন? জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ ছিল, সেই সমাবেশ থেকে কিন্তু বক্তারা বলেছেন যে এই যে বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রতিনিধিত্ব কারা করবে বা বাংলাদেশে ক্ষমতার যে নির্ধারণ সেটি বাংলাদেশে বসেই হবে, সীমান্ত পেরিয়ে হবে না, এমন একটি কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন এবং তিনি 48 ঘন্টা পুলিশকে সময় বেঁধে দিয়েছেন এবং বলেছেন যে 15 ডিসেম্বরের মধ্যে যদি এই যে হামলাকারী অর্থাৎ যিনি
গুলি করেছেন বা এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত তাদেরকে যদি পুলিশ গ্রেপ্তার করতে না পারে তাহলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন কর্মসূচি দেয়া হবে এবং এছাড়াও এখানে ইনকিলাব মঞ্চের অন্যান্য নেতাকর্মীরা ছিলেন। তারা হাদির উপরে অর্থাৎ এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির উপরে যে হামলা হয়েছে সেই হামলার তারা বিচার দাবি করেছেন এবং সময়সীমাও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। সেই সমাবেশটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। সমাবেশ শেষ হওয়ার পরে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় জাতীয় জাদুঘরের সামনে থেকে। সেই মিছিলটি কিছুক্ষণ আগে এই রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়েছে। এখনো পর্যন্ত নতুন কোনো কর্মসূচি দেওয়া হয় নাই, তবে এই যে 48 ঘন্টা সময়, সেই 48 ঘন্টা সময় আইন শৃঙ্খলা বাহিনীকে বেঁধে দেওয়া হয়েছে, সরকারকে বেঁধে দেওয়া হয়েছে। 15 তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে থেকে হয়তো নতুন কোনো কর্মসূচি দেয়া হতে পারে। এছাড়াও কিন্তু ডিএমপি কমিশনারের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন যে তারা একজনকে শনাক্ত করতে পেরেছেন এবং তদন্তের স্বার্থে এখনই কিছু বলতে পারছেন না। তো সালিজুর আমাদের আরেকজন সহকর্মী আছেন আরিফ, এবার তার কাছে যাব, তিনি এভারকেয়ারের সামনে আছেন। আরিফ, আপনি তো সকাল থেকে এভারকেয়ারের সামনে আছেন, সেখানে সকালে আমিও ছিলাম। সবশেষ ওসমান হাদির শারীরিক অবস্থানের চিকিৎসকরা কোনো ব্রিফ করেছে কিনা বা আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? লাবণী, আপনাকে ধন্যবাদ। আমি এভারকেয়ারের সামনে রয়েছি। আর আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে মূলত কোনো চিকিৎসকের কোনো আপডেট রয়েছে কিনা বা হাদির চিকিৎসা নিয়ে কোনো ধরনের তথ্য রয়েছে কিনা। গতকাল আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা যে বক্তব্যটি দিয়েছে এখন পর্যন্ত সেই বক্তব্য, আর সেই বক্তব্যে বলা হয়েছে যে ওসমান হাদি মূলত গতকাল রাত 11টা থেকে 72 ঘন্টার যে নিবিড় যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে রয়েছেন। আর ওসমান হাদির এখন যে চিকিৎসাটি চলছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি এসেছেন, তিনি গণমাধ্যমে কথা বলবেন। একই সাথে কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি কথা বলেছেন। আসলে মূলত এই যে ওসমান হাদিকে এই যে এভারকেয়ারে নিয়ে আসা হয়েছে গতকাল রাতে, তখন থেকে কিন্তু জুলাই অভ্যুত্থানে যে নেতারা রয়েছেন এবং যে গণ অভ্যুত্থানে যে নেতারা রয়েছেন এবং যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এভারকেয়ারের সামনে আসছেন এবং তাদের যে মতবাদ সেটি ব্যক্ত করছেন। তবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে তারা আগামী নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে বা নির্বাচনকে সামনে রেখে 50 জন প্রার্থীকে টার্গেট করা হয়েছে। যে 50 জনের প্রথম শিকার বা প্রথম যে ভুক্তভোগী সেটি ওসমান হাদি, যে ওসমান হাদিকে গুলি করা হয়েছে গতকাল যে ওসমান হাদিকে আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি যে রিক্সা চলন্ত যাওয়া অবস্থা কিন্তু তাকে গুলি করা হয়েছে। এরপরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে এখন এভারকেয়ারের চিকিৎসাধীন রয়েছেন হাদি। এই ছিল আমার কাছে এভারকেয়ারের সামনে থেকে সবশেষ। সালে জোহর, আরিফ, লাবণী, আপনাদের দুজনকে ধন্যবাদ। মবক্রেসির রাজনীতি বিএনপি সমর্থন করে না, এমনটি বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তিনি। নির্বাচন 12 ফেব্রুয়ারিতে যেটা করার কথা সেটা কি কেউ পরিকল্পিতভাবে বিনষ্ট করার চেষ্টা করছে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? সবচেয়ে বড় আশঙ্কার কথা এইভাবে কি চলতে থাকবে? তাহলে কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা, এটা আজকে সবাইকে ভাবিয়ে তুলছে। এটা আসতেছে 25 তারিখে বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক অঙ্গনে নতুন জোয়ার সৃষ্টি হবে। আমরা সকলকে প্রস্তুত থাকতে হবে সেই দিনটার জন্য। ইনশাআল্লাহ অলসো নির্বাচন, এই নির্বাচন জয় বিএনপির নয়, এই নির্বাচনের জয় হচ্ছে গণতন্ত্রের। বিএনপি হচ্ছে গণতন্ত্রের টর্চ বেয়ারার। ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজারের ভবনে লাগা আগুন প্রায় 8 ঘন্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। কাজ করছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। আগুনের পর ভবনে আটকা পড়া 45 জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজুকে নিয়ম অমান্য করে পরিচালিত হয়ে আসছে ভবনটি। ঢাকার কেরানীগঞ্জের আগানগড় এলাকার জাবালে নূর টাওয়ার। ভোর 5:30টায় ভবনটিতে আগুন লাগে। বাইরে থেকে আগুনের কুণ্ডলি না দেখা গেলেও ধোঁয়া ছিল প্রচুর। ভবনটির নিচতলা আর দ্বিতীয় তলায় ছিল জুটের কারবার। তার উপর থেকে 10 তলা পর্যন্ত আবাসিক আর আন্ডারগ্রাউন্ড পার্কিং এর জন্য থাকলেও সেখানে ছিল গোডাউন। কাপড়, থান, কাঠপিস, শর্ট পিস, মুনিমালিটি সব
সব আগুন ধরে গেছে 2 কোটি টাকার উপরে মাল আছে আঙ্গো থান আছে নিচে এক ঘর বড় পুরো থান ওই ব্রিগেডের মাল ওটি সব পুড়ে গেছে বাসিন্দাদের অভিযোগ গোডাউনে মালামালের জন্য হাঁটারও জায়গা ছিল না। আগুন লাগার পর কোনো মতে জীবন নিয়ে বের হয়েছেন তারা। 4:45-এর দিকে আর কি দোতলায় আগুন লাগছে, যে ঝুড়ের কারখানা ওই জায়গা থেকে আগুন লাগার পরে নিচেও কারখানা আছে, নিচেও চলে গেছে। অনেক লোকই ছিল, ছাদের উপরে ছিল, বাচ্চা বলেন ছিল, সব বাইর করাইছে। দেখতেছি শুধু আগুন বাড়তি আছে আর যে লোকজন ছিল ওই দিয়া নামাইছে কি। ফায়ার সার্ভিস বলছে ধোঁয়া ছিল অনেক বেশি। এদিকে নিয়ম অমান্য করে ভবন পরিচালনার অভিযোগ প্রশাসনের। ধোঁয়াটা সব থেকে বেশি, যার কারণে কাজ করতে আমাদের বেগ পেতে হচ্ছে, কারণ এখানে ঝুট গোডাউন, পরপর বিল্ডিংগুলি একটা সেম বেসমেন্ট। এখন পর্যন্ত আমরা 42 জনকে আমরা ম্যানুয়ালি সিঁড়ি দিয়ে এবং টিটিএল বিভিন্ন ওই সাইড থেকে মানে টিটিএল দিয়ে যদিও নামে নাই, বাট আমরা সিঁড়ি দিয়ে 42 জনকে আমরা রেস্কিউ করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিল্ডিংয়ের কোড মানা হয়নি, আমরা যেটা বুঝতে পারছি। এবং পাশাপাশি দেখতে পেলাম যে এই বিল্ডিংয়ের গ্রাউন্ডে এইখানে গ্যারেজ থাকার কথা, সেইখানে জোট গোডাউন এরা তৈরি করেছে, এটাও আমরা দেখতে পাচ্ছি আইনের ব্যত্যয় হয়েছে। আগুনের ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। দর্শক, বাবুবাজারে অগ্নিকাণ্ডের খবর জানতে আমরা একটু যেতে চাই আমাদের সহকর্মী জুবাইর সানির কাছে। সানি, ভোর 5:30টায় লাগা আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আসলে আগুন নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগতে পারে এবং ফায়ার সার্ভিস কি বলছে, এবং কোনো হতাহতের খবর পেয়েছেন কিনা? ধন্যবাদ জহুর। এখন প্রায় 10 ঘন্টার কাছাকাছি এই আগুন জ্বলছে, কিন্তু এখন পর্যন্ত আগুন পুরো নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা দেখছি না। কারণ সকালে আমরা যে অবস্থা দেখছিলাম যে বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে, এখনও ঠিক একইভাবে সেই ধোঁয়া বের হচ্ছে। এর কারণ হিসেবে যেটি ফায়ার সার্ভিস আমাদেরকে বলছে, ভিতরে যেহেতু কাপড় জাতীয় বিভিন্ন সামগ্রী রয়েছে, সেই কারণে এই আগুন আসলে পুরোপুরি নিয়ন্ত্রণে আনাটা কষ্টকর। ফায়ার সার্ভিসের জানেন যে 20টা ইউনিট এখানে কাজ করছে, এবং যে বেসমেন্টে যেখানে আগুনের সূত্রপাত, সেটি আসলে গাড়ি পার্কিংয়ের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু সেখানে পরবর্তীতে দোকান ভাড়া দেওয়া হয়, সেখানে প্রচুর বিভিন্ন কাপড় মজুদ ছিল। সে কারণে সেখান থেকে আগুনের পরে দোতলায়ও কাপড়ের মার্কেট, সেখানেও আগুন ছড়িয়ে পড়ে, এবং এই পুরো এইসব কারণে দেখা যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে নেওয়াটা ফায়ার সার্ভিসের জন্য বেশ কষ্টকর হচ্ছে। কখন তারা আগুন নিয়ন্ত্রণে আসতে পারবে সেটি এখনও নিশ্চিত না, কারণ এই ভবনটি কিন্তু বিশাল বড় একটি ভবন, এবং সেখানে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। কিন্তু একটি ভালো খবর হচ্ছে যে যেহেতু এই ভবনটির দোতলার পরে পুরো ভবনটি জুড়ে আবাসিক বিভিন্ন ফ্ল্যাট রয়েছে, কিন্তু কেউ হতাহত হয়নি। 40 জনের বেশি মানুষকে কিন্তু ফায়ার সার্ভিস এখান থেকে নামিয়ে আনতে পেরেছেন। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক, ব্যবসায়ীরা যেটি বলছেন যে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেটি আসলে পরবর্তীতে যখন আগুন পুরোপুরি নির্বাপন করা হবে তারপরে বোঝা যাবে যে ক্ষয়ক্ষতি এবং আগুনের কারণ কি। তো এই ছিল আমার কাছে কেরানীগঞ্জের আগুনের সর্বশেষ তথ্য। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মমতা মহিমা 5,500 মাইল দূরে বসে সন্তানের সময় কাটে উদ্বেগ উৎকণ্ঠায়। এ যেন বরফ কঠিন এক সময়। তবুও মায়ের হৃদয়ের ডাক, সেই ডাককে উপেক্ষা করার সাধ্যই বা কার? তাই তো দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের 17 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী 25 ডিসেম্বর তিনি দেশে ফিরছেন। বাকিটা রিশাদ হাসানের রিপোর্টে। সূর্যোদয়ের সাথে শুরু হওয়া নতুন ভোর, এই ভোর দীর্ঘ অপেক্ষার প্রতীক্ষার। দীর্ঘতম এই অপেক্ষা এক মায়ের, যে কিনা নিজ দেশের মাটিতে সন্তানকে বুকে পেতে অপেক্ষার প্রহর গুনেছেন 6096 দিন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই সময়ে সন্তান তারেক রহমানকে কাছে পাওয়াটা যে ভীষণ প্রয়োজন, তাই মায়ের মমতার টানে ছুটে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্য দিয়ে অবসান হতে যাচ্ছে দলটির নেতাকর্মীদের 17 বছরের অপেক্ষার।
2007 সালে সেনা সমর্থিত এক 11 সরকার তারেক রহমানকে গ্রেফতার করে। এরপর টানা 18 মাস কারাবন্দী অবস্থায় কাটান তিনি। এ সময় রিমান্ড সেলে তাকে জিজ্ঞাসাবাদের নামে চলে শারীরিক ও মানসিক নির্যাতন। অতঃপর 2008 সালের 11 সেপ্টেম্বর জামিন পান তিনি। সেদিনে হাসপাতালে তারেক রহমানকে দেখতে ছুটে যান মা খালেদা জিয়া। সে রাতেই যুক্তরাজ্যে চিকিৎসার জন্য গমন করেন তিনি। এরপর থেকে তিনি সে দেশেই অবস্থান করছেন। জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। তবে হ্যামিলনের বাসশালের মতন তারেক রহমান বিদেশের মাটিতে বসেই পুরো দলকে বেঁধেছেন এক সুতোয়। নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়া ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও পরবর্তী সময় পুরো দলকে সামলেছেন দারুণভাবে। তারেক রহমানের দেশে আসা যেন বহুল প্রতীক্ষার অবসান ঘটানো। কারণ নতুন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কিংবা মায়ের আঁচলে ঘেরা মমতায় বলাই যায় এই ছুটে আসা যতটা দেশমাতার ডাক, ততটাই হয়তো মায়ের মমতার। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক-জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার। লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের নিচতলার স্টোর রুমে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে এক যুবক। পুড়ে গেছে নথিপত্র। ভোর 4টার দিকে এই ঘটনা ঘটে। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন জানান, মাস্ক পরিহিত এক যুবক জানালার কাঁচ ভেঙে অথবা খুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে আগুনে সময় লাগেনি নেভাতে বেশি। এর মধ্যে 2008 ও 2009 সালে ভোটারদের দ্বিতীয় ফর্ম পুড়ে গেছে। এছাড়া একটি অকেজো ডেস্কটপ, সিপিইউ সহ বেশ কিছু ইলেকট্রনিক সরঞ্জাম পুড়ে যায়। এবারে ভ্যাসলিনস প্রেজেন্টস শীতের সাতকাহন। শীত মানেই মিষ্টি খেজুরের রস, গুড় পাটালি আর পিঠা পায়েসের উৎসব। সাধারণত বছরের এই সময়টির অপেক্ষায় থাকে সবাই। দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলের দক্ষিণ গোবিন্দপুর গ্রামে শীত এলেই প্রতিদিন চলে খেজুর রসের উৎসব। প্রকৃতিপ্রেমীরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন রসের এই স্বাদ নিতে। দর্শক, এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় চলছে আলু উৎসব শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী। সারা দেশ থেকে আসা প্রায় 500 কৃষক এই মেলায় অংশ নেন। শুক্রবার 2 দিনের এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিসিএস এর সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী জানান, 10 জন আদর্শ কৃষককে উৎসবের সমাপনী দিনে সম্মাননা দেওয়া হবে। ওমান উপসাগরে অবৈধ জ্বালানি বহনের অভিযোগ এনে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। জাহাজটিতে রয়েছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার 18 জন নাবিক। ইরানি একাধিক গণমাধ্যম জানায়, শনিবার ভোরে ওমান সাগরে অভিযান চালানো হয়। নৌযানটিতে 6 মিলিয়ন লিটার ডিজেল বহন করা হচ্ছিল। ইরানের দাবি, এই বিপুল তেল চোরাচালান করা হচ্ছিল। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।